ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখেন এখানে প্রথম পার্ট লেখা আছে, দেখেন সবক নাম্বার 1। সবক নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত কাকে বলা হয়? বলা হচ্ছে পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। অর্থাৎ একটা একটা সিঙ্গেল অক্ষরকে মুফরাদাত বলা হয়। সিঙ্গেল অক্ষরকে মুফরাদাত বলা হয়। এখানে দেখেন একটা একটা অক্ষর আছে। তো এই সমস্ত অক্ষরের নিচে দেখেন সংখ্যা লেখা আছে। কি লেখা আছে? সংখ্যা। 1, 3, এইভাবে সংখ্যা লেখা আছে। দেখেন এইভাবে সংখ্যা লেখা আছে, কিন্তু দুটো অক্ষরের নিচে ক্রস চিহ্ন দেওয়া আছে। একটা হলো আলিফ, আর একটা হলো দেখেন দ্বিতীয় নম্বর সবকেতে আছে হামজা। ঠিক আছে, এটা আপনাদেরকে সোমবার দিনে পড়ানো হবে। হামজা, এখানে ক্রস চিহ্ন, অর্থাৎ দুটো অক্ষরে ক্রস চিহ্ন দেওয়া আছে। এগুলো দেওয়ার মানে কি? এগুলো দেওয়ার মানে হলো এই যে যেখানে 1 সংখ্যা দেওয়া আছে, যেখানে 3 সংখ্যা দেওয়া আছে, এ সমস্ত জায়গাগুলোকে টান দিতে হবে। আপনাকে টান দিতে হবে। আমরা এতদিন বাংলা ইংরাজি অনেকে জানি, হিন্দি অনেকে জানি, কিন্তু এ সমস্ত ভাষার মধ্যে কোথাও টান নেই। কি, এই সমস্ত ভাষার মধ্যে কোথাও টান নেই। কিন্তু আরবি এমন একটা ভাষা যার মধ্যে টান দিতে মানে টান দিতে আছে। ঠিক আছে, যার মধ্যে টান দিতে হবে। টান না দিলে তার মাধুর্যতা, তার সৌন্দর্যতা আসবে না। ঠিক আছে, তো সেজন্য করে এখানে সংখ্যা লেখা হয়েছে, যে যেমন সংখ্যা লেখা আছে তাকে তেমন টান দিতে হবে। দেখেন বার নিচে একটা মানে একটা এক এক সংখ্যা লেখা আছে। তো এখানে আমাকে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। 1 আলিফ পরিমাণ টান কতটা, মানে কতটুকু টান দিলে তবে 1 আলিফ পরিমাণ টান হবে, সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন এই যে আমি হাতের মুঠোটা আমার খোলা আছে। ঠিক আছে, এই হাতের মুঠোটা এই আমি কি গুটিয়ে নিলাম। নেওয়ার পরে স্বাভাবিকভাবে হাতের মুঠো খোলা যতটুকু সময় লাগে ততটুকু সময়কে 1 আলিফ টান বলা হয়। দেখেন আমার হাতের মুঠো বন্ধ করা আছে, এবার আমি যে স্বাভাবিকভাবে যে এই খুলছি, এই খোলাকে, এই খোলাটুকু যতটুকু সময় আছে এই সময়টুকুকে 1 আলিফ পরিমাণ টান বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা টানের বিষয়টা বুঝতে পারলাম। এবারে দেখেন এই যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে আপনাদের পড়া হবে, আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত। তো এই আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত আপনাদের পড়া হবে। তো এই অক্ষরগুলো আপনাদেরকে চিনতে হবে। যেমন আপনি বাংলা ভাষী, আমি বাংলা ভাষী, আমি বাংলা ভাষা পড়তে পারি, আমি বাংলা ভাষা শিখেছি। অকার আকার ক খ প্রথমে আমাকে পড়তে হয়েছে, তারপরে আমি বাংলা পড়তে পারি, রিডিং। ঠিক ততরূপ একটা ভাষা শিখতে গেলে প্রাথমিক যে শিক্ষাটা সেটা হলো তার অকার আকার ক খ এগুলো শিখতে হয়। তো আরবি ভাষার অকার আকার ক খ হলো এগুলি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো এগুলো আমরা যদি ভালোভাবে শিখে নিই, চিনতে পারি, তাহলে আমাদের সামনে গিয়ে আর কোনো অসুবিধা হবে না। সেজন্য করে আমরা এই পড়াটিকে বিশেষ করে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন অনেক অক্ষরের ওপরে নক্তা দেওয়া আছে। তো আমি আপনাদেরকে প্রথমে পড়িয়ে যাই। আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন, আমি যেমনটি পড়বো তেমনটি পড়বেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ, ألف বা। দেখেন এই যে মুঠোটা বন্ধ করা আছে এমন ভাবে খুলছে, দেখেন বা, 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 এতটুকু باء সময় আপনাকে দিতে হবে।
ঠিক আছে, এক আলিফের পিছনে। তারপরে চলেন, তা, 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 সা, সা, জিম। দেখেন এখানে তিন লেখা আছে, এখানে কি জিমের নিচে তিন লেখা আছে, অর্থাৎ এখানে আমাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন, জিম, এইভাবে আমাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে যদি আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ি তাহলে আমাদের শেষে গিয়ে এক আলিফ গিয়ে ঠেকবে। কারণ যখন এগুলো আমরা শিখে যাব না, তখন আমাদের জবান থেকে এই সমস্ত অক্ষরগুলো স্পিডে বার হয়ে যাবে। সেজন্য এখন যদি আমরা টান না দিই তখন আমাদের থেকে কি টান বার হবেই না। তো এখন থেকে যদি আমরা তিন আলিফ টান দিয়ে থাকি তখন আমাদের গিয়ে এক আলিফ দেড় আলিফ এই টানটা থাকবে। আর এই টান দিয়ে পড়ার নাম হলো সহিহ শুদ্ধতা পড়া। কেউ যদি পড়ে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন স দ ত জ, এটা কিন্তু পড়ার নিয়ম নয়। এ পড়াটার শুদ্ধতা হলো না, এ পড়াটার শুদ্ধতা হলো না। তো আমাকে শুদ্ধভাবে পড়তে হবে। আমরা অনেকে কোরআন শরীফ পড়তে জানি, আমরা অনেককে আলিফ বা তা সা পড়তে জানি, কিন্তু তেমন ভাবে আলিফ বে তে সে জিম হে খে এগুলো ভুল পড়া, এসব পড়া চলবে না। এ আগে পড়া ছিল, কিন্তু আস্তে 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 আমাদের এই সমস্ত জিনিসগুলো কি একদম সহি শুদ্ধতার সাথে পড়ানো হচ্ছে। ওই জন্য করে আমরা বিশেষ করে খেয়াল রাখবো। চলেন, জিম, হা, হ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، আলিফ। জি, আবার শুরুতে আসেন, আলিফ, বা, তা, থা, জিম, হা, হ, দাল, দাল, ض, জা, সিন, শিন, স, জি, صاد، ضاد। এইভাবে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, জি, একবার পড়ে শোনাও জি। জি না, এখন পড়ে শোনাতে হবে না। আপনাদের যেখানে পড়া শোনাবেন সাপোর্টার মিল, ওখানে আপনারা পড়া শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন দেখেন, এখন আপনাদের এখানে অনেক সাথী ভাই নতুন আছে, ঠিক আছে, যারা একদম এ বিষয়ে অজ্ঞতা, মানে এ বিষয়ে একদম জানে না, ঠিক আছে। তো সেই সমস্ত সাথী ভাইদের জন্য পড়াটা কি কঠিন হয়ে যাবে। আমরা যারা জানি, ঠিক আছে, তাদের হয়তো একটু মানে
একটু অসুবিধা হবে যে এগুলো জানি, এগুলো বারবার হুজুর পড়াচ্ছে, কিন্তু না, প্রত্যেকটা ভাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে? তো অনেক সাথী ভাই জানে, আবার অনেক সাথী ভাই জানে না। তো যে সমস্ত সাথী ভাই আমরা জানি না, আমরা একটু বিশেষ করে খেয়াল রাখবো। আর যে সমস্ত সাথী ভাইরা আমরা জানি, তারা একটু আমরা সবর ধরি অন্য ভাইয়ের জন্য। দেখেন, এই যে তিনটে অক্ষর, এই তিনটে অক্ষর কিন্তু একই রকমের লেখা আছে। যারা জানে না আমরা তাদেরকে বলছি, দেখেন, এই তিনটে অক্ষর একই রকমই লেখা আছে, কিন্তু এর মধ্যে পার্থক্য হলো নক্তার। এর মধ্যে পার্থক্য হলো কিসের? নক্তার। দেখেন, এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে, এই যে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, এটার নিচে দেখেন একটা গোল চিহ্ন আছে, একে বলা হয় নক্তা। একে কি বলা হয়? একে বলা হয় নক্তা। তো এই যে নিচে এক নক্তা আছে, এই যে লাইনের নিচে আমরা এইভাবে পড়েছি যে লাইনের নিচে এক নক্তা, তো বা, ঠিক আছে, লাইনের নিচে এক নক্তা বা। লাইনের উপরে দেখেন, এই যে লাইনের উপরে, এটা দাঁড়ি টানলে আপনার লাইন হয়ে যাবে। তো লাইনের উপরে দু নক্তা, একে বলা হবে সা, একে বলা হবে তা। কি বলা হবে? একে বলা হবে তা। এবার দেখেন, লাইনের উপরে তিন নক্তা, এই যে তিনটে নক্তা আছে, একটা, দুটো, তিনটে, একে বলা হবে সা। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইনের নিচে যদি একটা নক্তা থাকে, তাকে বা বলা হবে। লাইনের উপরে যদি বা দুটো নক্তা থাকে, তাহলে তাকে তা বলা হবে। লাইনের উপরে যদি তিনটে নক্তা থাকে, তবে তাকে সা বলা হবে, তবে তাকে সা বলা হবে। তাহলে আমরা এই তিনটে অক্ষর বুঝতে পারলাম যে বার নিচে কনক্তা, তার উপরে কনক্তা, সার উপরে কনক্তা, বা নিচে এক নক্তা থাকলে তাকে কি বলা হয়, উপরে দু নক্তা থাকলে তাকে কি বলা হয়, উপরে তিন নক্তা থাকলে তাকে কি বলা হয়। এগুলো আমরা বুঝতে পারলাম যে ল- নিচে যদি এক নক্তা থাকে, লাইনের নিচে যদি এক নক্তা থাকে, তাহলে তাকে বা বলা হবে। লাইনের উপরে যদি দু নক্তা থাকে, তাহলে তাকে তা বলা হবে। লাইনের উপরে যদি তিন নক্তা থাকে, তাহলে তাকে সা বলা হবে। তাহলে এই তিনটে অক্ষর আমরা বুঝতে পারলাম। এবারে দেখেন, এই যে তিনটে অক্ষর, এই একটা আর এই দুটো, এই তিনটে অক্ষর কিন্তু একই, তিনটে অক্ষর কিন্তু একই ঢাঁচ নিয়ে লেখা আছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। তিনটে তিন রকমই পার্থক্য। কিসের? নক্তার পার্থক্য। এই যে দেখেন, কাস্তের মতো, এটাকে আপনি ধরে নিতে পারেন কাস্তের মতো এই অক্ষরটি, ঠিক আছে। এর মাঝখানে যদি বা একটা গোল চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ একটা নক্তা দেওয়া হয়, তাহলে একে বলা হবে জিম। একে কি বলা হবে? একে বলা হবে জিম। আর এই যে কাস্তের মতো লেখা, এই যে পেটে যে নক্তাটা আছে, এই নক্তাটা আমি কি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, তো হয়ে গেল কি হা, হয়ে গেল হা। এই অক্ষরটি হয়ে গেল, কারণ এর কোথাও নক্তা নেই, এর কোথাও গোল চিহ্ন নেই। তো এটা তাহলে কি হয়ে গেল? এটা হা হয়ে গেল। এবারে যদি আমি এর মাথায় যদি বা একটা নক্তা দিই, যদি বা মাথায় যদি একটা নক্তা দিই, তাহলে কি হবে? সেটা হবে এই খ। কি হবে? খ। পেটে যদি একটা নক্তা থাকে, তাহলে তার নাম হবে জিম। তার নাম হবে কি? জিম। পেটে এবং মাথা থেকে যদি খালি থাকে, তাহলে তাকে বলা হবে হা। তাকে কি বলা হবে? হা। আর পেটে নেই, কোথাও নেই, মাথার উপরে আছে, কোথায় আছে? এই মাথার উপরে আছে, তাহলে একে বলা হবে হ। কি বলা হবে? হ। জিম, হা, হ। এই তিনটে অক্ষরের পার্থক্য হলো নক্তার কাছে গিয়ে, ঠিক আছে। পেটে যদি বা নক্তা থাকে, তাহলে তাকে বলা হবে জিম। কোথাও যদি নক্তা না থাকে, তাহলে তাকে বলা হবে হা। আর যদি মাথায় যদি বা এক নক্তা থাকে, তাকে বলা হবে হ। তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটি অক্ষর। এবারে দেখেন, তারপরে দেখেন, এই যে দুটো অক্ষর একই, দুটো অক্ষর একই, ঠিক আছে। এখানে নক্তার পার্থক্য, এখানে দেখেন কোথাও নক্তা নেই। এটা একটা কি মাছের গালের মতো, কি মাছের গালের মতো, এইভাবে। এখানে যদি সেট করি, তো
এটা একটা মাছ হয়ে যাবে। ঠিক আছে, তো এই মাছের গালের মতো এই জিনিসটি, অক্ষরটি। তো এর মাথা যদি বা খালি থাকে, মানে নক্তা থেকে যদি এর মাথা যদি খালি থাকে, তাহলে একে বলা হবে হা, একে কি বলা হবে? দাল বলা হবে। কি বলা হবে? দাল। ডাল বলা হবে না, ডয়াকার ল নয়, ডয়াকার ডাল। ঠিক আছে, ডাল, দয়াকার ল আছে, কিন্তু এখানে এখানে কি আছে? ডাল আছে, দয়াকার নেই। ঠিক আছে, যদি বা দয়াকার ধরে তো ডাল হয়ে যাবে। দ, দ আছে, তো এখানে বলা হবে দাল। মাছের গালের মতো এই অক্ষরটির নাম হলো দাল। এর কি নক্তা থেকে খালি। আর যদি নক্তা যদি হয়, ওর মাথায় যদি বা নক্তা হয়, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে জাল। কি হবে? সেটা হয়ে হয়ে যাবে জাল। সেটা কি হবে? জাল। দেখেন এর মাথা খালি, তো একে বলা হবে দাল। আর এর মাথায় নক্তা আছে, তো একে বলা হবে কি? জাল। কি জাল। জাল। জাল বলা হবে। তাহলে আমরা এই দুটো অক্ষর বুঝতে পারলাম। এবারে দেখেন, এই র, এই যা, র যা কিন্তু একই ঢাঁচে লেখা, কিন্তু এর নক্তার মধ্যে পার্থক্য। রর উপরে কোনো নক্তা নেই, র একদম পুরো খালি, র একদম পুরো খালি, তো একে র বলা হবে। এই র এর উপরে যদি একটা নক্তা দিয়ে দিই, র এর উপরে যদি একটা নক্তা দিয়ে দিই, তো র যা হয়ে যাবে। র কি হবে? র যা, যা হয়ে যাবে। এই র খালি আছে, এর উপরে একটা নক্তা দিলাম, তো এটা যা হয়ে গেল, যেটা এখানে আছে। ঠিক আছে, যেটা এখানে আছে। তাহলে র যা, র যা, একে বলা হবে র, একে বলা হবে যা। ঠিক আছে। আচ্ছা, নতুন সাথী ভাইরা যারা একদম নতুন, তারা বিশেষ করে খেয়াল করেন। তারপরে দেখেন, সিন, শিন, সিন, শিন, সিন। সিনের দেখেন তিনটে, তিনটে দাঁত আছে, সিনের তিনটে দাঁত, একে বলা হবে সিন। কি বলা হবে? একে সিন বলা হবে। এই সিনের ওপরে যদি বা তিনটে নক্তা দিই, সিন একদম পুরো নক্তা থেকে খালি, এই খালি অক্ষরের উপরে যদি বা তিনটে নক্তা দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটাই হয়ে যাবে শিন। একে কি বলা হবে? তখন এ আর সিন থাকবে না, তখন একে বলা হবে শিন। কি বলা হবে? শিন। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে সিন কাকে বলে আর শিন কাকে বলে। ঠিক আছে, সিন নক্তা থেকে খালি হয়, তিন দাঁত বিশিষ্ট অক্ষর। আর সিনের ওপরে তিন দাঁত বিশিষ্ট অক্ষর, তিনটে নক্তা থাকে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে একটা অক্ষর আছে দেখেন, এর উপরে কিন্তু তিনটে নক্তা আছে, এর উপরেও তিনটে নক্তা আছে, কিন্তু নাম আলাদা। এর লেখা আলাদা, এর লেখা আলাদা। একে বলা হবে সা, একে বলা হবে শিন। একে বলা হবে সা, একে বলা হবে শিন। তারপরে দুটো দেখেন, সোয়াদ, দোয়াদ, সোয়াদ, দোয়াদ। সোয়াদ কেমন ভাবে লেখা আছে? সোয়াদ এইভাবে লেখা আছে দেখেন, এইভাবে, একে বলা হবে সোয়াদ। তো এই সোয়াদের উপরে যদি একটা নক্তা দিই, তাহলে এটা হয়ে যাবে কি? দোয়াদ। সোয়াদ কিন্তু খালি, নক্তা থেকে খালি আছে সোয়াদ। ঠিক আছে, তো নক্তা থেকে যখন খালি আছে, তাহলে এটাকে সোয়াদই বলা হবে, একে দোয়াদ বলা হবে না। এর উপরে যখন একটা নক্তা দিয়ে দেব, তখন এই দোয়াদ হয়ে যাবে। এর উপরে যখন একটা নক্তা দেব, তখন দোয়াদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এবারে দেখেন, অক্ষরগুলো আমরা সবাই বুঝতে পারলাম। এবার আমার সাথে একবার মশ করে নেন। আলিফ, আলিফ। সবাই মিউট করে নেন। বা, আলিফ। বা। তা, তা। সা, তা। জিম, জি। হা, হা। হ, হ। দাল, দাল। দাল, জাল। র, র। জা, তা। সিন, শিন। শিন, শিন। صاد، صاد. ضاد। ضاد. তাহলে আপনাদের পড়া এখানেই থাকলো। এবার আপনাদের ক্লাস হবে সোমবার দিনে।
আপনাদের ক্লাস আমার কাছে হবে শনি সোম বুধ, এই 3 দিন আপনারা ক্লাস করবেন।